ধর্মের বাড়ি নিজের মধ্যে স্থাপন করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। গণহত্যার সাথে জড়িত কারো স্থান বিএনপিতে হবে না, ঠাকুরগাঁওয়ে বললেন মির্জা ফখরুল। সংকট থেকে উত্তরণে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান। এবং অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় দেওয়া হবে জানালেন জামায়াতে ইসলামীর আমির। চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়। স্বাগত এশিয়া নিউজে, সাথে আছি আমি সানজিদা হক। এতক্ষণ শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আজ শুভ বড়দিন। এই উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা তার বাসভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, আমরা মানুষ একই, আমাদের মানুষ পরিচয় আগে, তারপর ধর্ম। প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেই শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে, তাহলেই বিভেদ দূর হবে। নিজ নিজ ধর্মের শান্তির বাণী নিজের মনের মধ্যে স্থাপন করা গেলে অন্য ধর্মের মধ্যেও তা খুঁজে পাবেন। তখন আর অন্য ধর্মের সঙ্গে বিভেদ হবে না। আমাদের ছেলেমেয়েরা সুন্দর শৈশব পাবে। যারা সন্ত্রাসী গণহত্যার সাথে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত ছিল, তাদের কারো ঠাঁই বিএনপিতে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শীত বস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। দুর্নীতি ও ফেসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। শারমিন হাসানের তথ্যচিত্রে রিপোর্ট করেছেন মন্ডল এনাম। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের আয়োজন করে ঠাকুরগাঁও জেলা বিএনপি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের পক্ষ থেকে দুস্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ না করায় বিএনপির পক্ষ থেকে সামান্য কিছু শীত বস্ত্র বিতরণ করছি। আমরা আশা করেছিলাম যে সরকারের তরফ থেকে এই দুস্থ মানুষদেরকে শীত বস্ত্র বিতরণ করা হবে, এখন পর্যন্ত সেই ধরনের উদ্যোগ আমি দেখতে পাইনি। তাই আমরা নিজেরাই আমাদের দলের পক্ষ থেকে আমরা সামান্য কিছু শীত বস্ত্র সংগ্রহ করেছি, যেটা আজকে আমরা পৌরসভার মধ্যে বিতরণ করছি। এরপরে আমাদের উপজেলাতেও আপনার এটা ইউনিয়নগুলোতে কিছু কিছু বিতরণ করা হবে। শীতে দুস্থ মানুষদের কম্বল বিতরণে এগিয়ে আসবে এমন প্রত্যাশাও করেন বিএনপির মহাসচিব। আমি আশা করব যে সরকার এ ব্যাপারে এগিয়ে আসবেন এবং তারা আমাদের এই শীতে যে দুস্থ মানুষের আছে তাদের মধ্যে কম্বল বিতরণ করবেন। 2000 মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে এই এলাকার নির্ময়ের মানুষ বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকার বিএনপির উপর নারাজ বলে ধারণা করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। রাজধানীর হোটেল লেকশোরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির ক্রিয়া সম্পাদক আমিনুল হক বলেন, গত 17 বছর প্রত্যেকটি খাতে যেভাবে দলীয়করণ হয়েছে তার থেকে রেহাই পায়নি ক্রীড়াঙ্গনও। মন্ডলে নামের আরও একটি রিপোর্ট। দেশীয় ফুটবলকে উজ্জীবিত করতে জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট 2025 উদ্বোধন করা হয়। এ সময় বিএনপির ক্রীড়া সম্পাদক ও উত্তরের আহ্বায়ক বলেন, স্বৈরাচার সরকার দেশের ক্রীড়া অঙ্গনকে দলীয়করণ করে শেষ করেছে। দীর্ঘ 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার সময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এমনভাবে দলীয়করণ করেছে, এমনভাবে রাজনৈতিকরণ করেছে যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন দিনকে দিন তলানিতে চলে গেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেন, সুষ্ঠু নির্বাচন দিলে বিএনপি জয়ী হবে, তাই অনেকেই নারাজ। তত্ত্বাবধায়ক সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ আছে। কেন নারাজ? আমার দোষ না। আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ, এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। তো ভাই, এটা কি আমাদের দোষ? আমাদের কি অপরাধ? পাবলিক যদি আমাদের ভোট দেয়, আপনাদের কিসের তকলিফ? কেন 1 বছর 2 বছর 3 বছর করতেছেন? এগুলা করেন না, জনগণের উপরে আস্থা রাখেন। এই দেশের জনগণ সবসময় সঠিক বিচার করবে।
রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক, মানুষের কাছে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কিছু করা থেকে দলের নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ দেন মেজর হাফিজ। আমাদের মূল দায়িত্ব দলের জন্য খুব বদনাম হয় এমন কোনো কাজ করবেন না। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়া হবে। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতের কর্মী সম্মেলনে শফিকুর রহমান এ কথা বলেন। জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল করিম। সম্মেলনে জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচন সংস্কার কমিটি হয়েছে, তারা কাজ করছে। নির্বাচনের জন্য আমরা অনেক ধৈর্য ধরেছি, আরো কয়েকটা দিন ধৈর্য ধরতে পারবো। এই দেশ গঠন করতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতেই হবে, দখলদারি ছেড়ে দিতে হবে, সন্ত্রাস করা যাবে না, দুর্বলের উপরে সবলের অত্যাচার চলতে দেওয়া হবে না, অফিস আদালত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কোর্ট কাছারি সব জায়গা থেকে ঘুষ নির্মূল করতে হবে, বৈষম্য দূর করতে হবে। আগামী 2 মাসের মধ্যে দেশে আসতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাকি মামলাগুলো খারিজ হয়ে গেলে দেশে ফিরতে তার আর কোনো বাধা থাকবে না বলে জানান দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। এশিয়ান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা সব রাজনৈতিক হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ করছে আদালত। অনেককেই দেওয়া হচ্ছে জামিন ও অব্যাহতি। এই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের জামিন দেওয়া হচ্ছে। কোনো সাক্ষী বলে নাই যে বেগম খালেদা জিয়া এই জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কোনো ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা আত্মসাৎ করেছে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলাগুলো এখনও খারিজ না হওয়ায় দেশের বাইরে থেকে দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে আসছেন তিনি। জাতীয় ঐতিহ্য ও অতীতের ভালো অর্জনগুলোকে ধারণ করে আমাদের চেতনা এবং দায়বদ্ধতাকে হতে হবে ভবিষ্যৎমুখী। তবে 2-3 মাসের মধ্যেই তারেক রহমানের মামলাগুলো খারিজ হয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। জানান, মামলা খারিজ হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনেকগুলো মামলা আপনার এ পর্যন্ত খারিজ হয়েছে, আদালত থেকে কিছু কিছু মামলা বাকি রয়ে গেছে। এখন কথাটা হচ্ছে যে কতদিন সময় লাগবে, সেটা হলো যে আদালতের আপনার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা যদি হয় বা থাকে, তাহলে আমি আশা করি, যেমন এখন আদালত বন্ধ আছে, আমি আশা করি যে ফেব্রুয়ারি শেষ নাগাদ মনে করেন আপনার মামলাগুলো ওনার শেষ হবে আইনের মাধ্যমে। এদিকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছে উল্লেখ করে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম জানান, যারা ভিন্ন মত পোষণ করে তারা স্বৈরাচার সরকারকে আবারও প্রতিষ্ঠা করতে চায়। নির্বাচনের রোডম্যাপ দিয়ে অতি সত্বর নির্বাচনটা দেওয়া উচিত। যারা আপনার বিএনপির নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বা বিএনপির নির্বাচন চাওয়ার আকাঙ্ক্ষাটাকে খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করেন জনগণের কাছে, তারা মূলত পতিত স্বৈরাচারকেই প্রতিষ্ঠিত করবেন, আমার কাছে এমনটা মনে হয়। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের গড়িমসির সমালোচনাও করেন তিনি। বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, আপনারা সেটা করুন, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিনিয়র জুনিয়রের মেলবন্ধনে কাজ করবেন বলে জানিয়েছেন গুলশান ক্লাবের নবনির্বাচিত সভাপতি এম এ কাদের অনু। একই সঙ্গে ক্লাবের নিয়মিত কাজের পাশাপাশি সামাজিক কার্যক্রম জোরদার করবেন বলে জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো শেষে তিনি এসব কথা জানান। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। গুলশান ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এম এ কাদের অনুকে শুভেচ্ছা জানান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল। গুলশান ক্লাবে এই শুভেচ্ছা তুলে দেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল।
এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের হেড অফ মিডিয়া হাবিবুর রহমান পলাশ ও কর্পোরেট সেলসের ডিজিএম হুমায়ুন কবির। এ সময় গুলশান ক্লাব সভাপতি জানান, বাংলাদেশের প্রাচীন এই ক্লাবটিতে নেতৃত্বে এসে নিজেকে ধন্য মনে করছেন তিনি। জানান, গুলশান ক্লাবটি সদস্যদের দ্বিতীয় ঘরে রূপান্তরিত করতে কাজ করবেন। সো ইলেকশন ইজ খুবই ভালো একটা ইলেকশন আছে, খুবই টাইট ইলেকশন। আই এম হ্যাপি। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে মেম্বার যারা আছি মেম্বারদেরকে কমফোর্ট জোনে পৌঁছানো, এবং আমাদের মেম্বাররা যখন এখানে আসবে দে উইল ফিল দ্যাট অ্যাকচুয়ালি দিস ইজ মাই সেকেন্ড হোম। আমাদের এখানে নতুন অনেক ইয়াং মেম্বাররা এসছে, সবাই কিন্তু একই মেম্বার 900 ছিল, সেখান থেকে 2700, সবার ছেলে মেয়েরাই হয়েছে। তো ওরা এখন আগে আসতো না, এখন আসছে। তো এদের মধ্যে সিনিয়র জুনিয়র মধ্যে ব্রিজিং করে। ক্লাবের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম জোরদার করবেন বলেও জানান এম এ কাদের অনু। উই হ্যাভ সোশ্যাল রেসপন্সিবল। আমরা ডেফিনেটলি, আপনারা জেনে থাকবেন, কোভিডের সময় আমাদের ক্লাব থেকে অনেক আমরা কাজ করেছি, বিভিন্ন জায়গায় খাওয়া পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে আমরা বন্যার সময় আমরা আমরা আর্মির মাধ্যমে, যেহেতু আমরা বিভিন্ন জায়গায় যাওয়াটা আমাদের জন্য ডিফিকাল্ট, আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা বন্যার্থীদেরকে সাহায্য করেছি। শীতের সময়ও আমরা অনেক কম্বল টম্বল দেওয়ার চেষ্টা করা হয়েছে অতীতে। সো আমাদের এটা সবসময় ডেফিনেটলি উই হ্যাভ সাম সোশ্যাল রেসপন্সিবিলিটি, উই হ্যাভ, অফ কোর্স উই হ্যাভ। বছর জুড়ে নানান সাংস্কৃতিক, খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমের মধ্য দিয়ে প্রায় 3000 সদস্যের এই ক্লাব একই পরিবারভুক্ত থাকবে বলেও জানান গুলশান ক্লাব সভাপতি। এবার আমার টার্গেট থাকবে স্পোর্টসটাকে আরও ভাইব্রেন্ট করা, যাতে স্পোর্টসের সাথে আমাদের বাচ্চারা আরও ইনভলভ হয়, এনজয় করে, এবং ক্লাব মেম্বাররা যাতে ক্লাবকে আরও এনজয় করতে পারে, ক্লাবকে আরও ভাইব্রেন্ট করা। দ্যাট ইজ মাই মটো। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মোংলা বন্দর সচল সুন্দরবন রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এবং নৌ চলাচলের নাব্যতা নিশ্চিত করতে নদী ও খাল খনন করা হয়, কিন্তু খননের মাত্র 3 বছরের মাথায় ভরাট হয়ে যাচ্ছে রামপালের 83 নদী ও খাল। উদ্বেগ উৎকণ্ঠায় পরিবেশবাদীরা লুটপাটের অভিযোগ এনে তদন্তের দাবি জানিয়েছেন। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, দ্রুত ভরাট হয়ে যাওয়া 56 নদী ও খালের নব্যতা রক্ষায় একটি প্রকল্প প্রণয়ন করা হচ্ছে। রামপাল থেকে সুজন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মাজারুল আমিন শুভ। 2014 সালে সুন্দরবনের শ্যালা নদীতে তেলের ট্যাঙ্কার ডুবে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এরপরে মোংলা ঘাসিয়াখালী নৌ চ্যানেলে নৌযান চলাচলের উপযোগী করতে বিআইডব্লিউটি এর তত্ত্বাবধানে খনন কাজ শুরু হয়। 2015 সালের 6 মে এ চ্যানেল থেকে জাহাজ চলাচল শুরু হয়। চ্যানেলটি সচল রাখতে চ্যানেল সংলগ্ন রামপাল উপজেলার 5টি নদী ও 78টি খালের 310 কিলোমিটার খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। কিন্তু অপরিকল্পিতভাবে খালগুলোতে ছোট ছোট বক্স কালভার্ট নির্মাণ, প্রভাবশালীরা দখল করে বাঁধ ও মাছ চাষের ফলে প্রবাহমান খালগুলোর পানি আটকে রয়েছে। এতে পানি বাধাগ্রস্ত হয়ে পলি জমে ভরাট হয়ে যাচ্ছে খালগুলো। এছাড়া খননকৃত মাটি নির্ধারিত দূরত্বে না রেখে পাড়ের পাশে রাখার ফলে তা আবারও খালে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, এসএ রেকর্ডের নকশা অনুযায়ী খালগুলো খননের নির্দেশনা থাকলেও মোটেও সেটি মানা হয়নি। চলমান নদী খননের কারণে নদীতে বড় বড় বাঁক রয়ে গেছে। কোনো মতে নামমাত্র খনন করে লুট করা হয়েছে কোটি কোটি টাকা। অর্ধেক কাটিছে আর অর্ধেক কাটিনি, লাস্টে এসে এই ব্রিজ করার জন্য বান্ধে রয়েছে, যার জন্য ভরাট হয়ে গেছে। সেই কাটা আর না কাটা একেবারে সমান হয়ে গেছে। এর কোনো তদারকি কেউ কোনদিন করিনি, যে যেভাবে পারে বান্ধে গের ফাতার রিজ বেরি করাতে এই আজকে এই দুরবস্থা। প্রভাবশালী মহল তারা নদীতে বাঁধ দিয়ে পাটা দিয়ে চিংড়ি চাষ করছে, যার কারণে নদীর স্রোতটা বিঘ্নিত হচ্ছে। তৎকালীন স্থানীয় এমপি হাবিবুন নাহার ও খুলনা সিটির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালিক এ বিষয়ে হস্তক্ষেপ না করে অনৈতিক যোগসাজশের কারণে নদী ও খাল খননের সুফল মিলছে না, যে কারণে 83টি নদী খাল সচলে আশীর্বাদের পরিবর্তে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এক অংশ খালের খনন করার পরে সেই অংশটা দীর্ঘদিন ফেলে রাখার কারণে ওখানে আবার পলি জমে গেছে। পরবর্তীতে আরেক অংশ খনন করা হয়েছে, যে কারণে খালের যে পরিপূর্ণ যে স্রোতটা এটা বাধাগ্রস্ত হয়েছে। দুর্ভাগ্যবশত যে খাল খনন করা হয়েছিল, সেটা যে প্রক্রিয়া করা হয়েছিল সেটা আসলে সঠিক ছিল না, কারণ আমাদের এই নদী খালগুলোর সঙ্গে একটা সংযোগ আছে। এদিকে দ্রুত ভরাট হয়ে যাওয়া 56টি নদী ও খাল পুনরায় খননে একটি প্রকল্প প্রণয়ন করা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। IWM কর্তৃক একটি স্টাডি করা হয়েছে এবং এতে দেখা গেছে প্রতি বছর আমাদের এই বাগেরহাটের খালগুলোতে 1 মিটারের বেশি
পলি মাটি জমা হচ্ছে। তারা একটি প্রস্তাবনা দিয়েছেন যে ওই 83টি খাল খননের মধ্যে আরও 56টি খাল আমাদের পুনঃখনন করা প্রয়োজন। এরই আলোকে এই 56টি খাল সহ অন্যান্য খাল নিয়ে একটি প্রকল্প তৈরির প্রস্তাবনা প্রক্রিয়াধীন রয়েছে। বাগেরহাটের রামপালে ৮৩টি নদী ও খাল খননে তৎকালীন প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক মেগা প্রকল্পে ৭০৬ কোটি টাকা বরাদ্দ হয়। পরে ১৭৫ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে খনন কাজ শেষ করা হয়। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলাম যদি ক্ষমতায় আসে মুসলমানের সাথে অন্যান্য ধর্মাবলম্বীদের ভেদাভেদ থাকবে না। এদেশের সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকবে না, কারণ সবাই বাংলাদেশের নাগরিক। মঙ্গলবার বিকেলে রংপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পীরগঞ্জ বাস স্ট্যান্ড ফ্লাইওভারের নিচে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াত ক্ষমতায় আসলে অন্য ধর্মাবলম্বীদের জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানো হবে না। সে ভুল ভেঙে দেওয়ার জন্যই মূলত এই পথসভা। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ অন্যান্য ধর্মাবলম্বীরা আছে, সবাই তাদের নিজ নিজ ধর্ম পালন করবে বলেও জানান জামায়াতে ইসলামীর আমির। নারায়ণগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক GM সুমন মঞ্চির উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তৃতা দেন নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক GM সুমন মুন্সি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবু সাইদ সাদেক, সাদেকুর রহমান নোপেল, সিদ্ধিরগঞ্জ থানা বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু সহ অন্যান্যরা। গাজীপুরের শ্রীপুর উপজেলার ১ নং CNP বাজারে স্থাপিত গৌরবময় মাতৃছায়া মডেল স্কুলে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি প্রতি বছর বৃত্তির সম্মাননা প্রদান করে যাচ্ছে শিক্ষার্থীদের। এবছর শিক্ষার্থীদের সম্মাননার পাশাপাশি প্রতিটা অভিভাবকের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির পরিবেশ বান্ধব গাছের চারা। শ্রীপুরের মধ্যে মাতৃছায়া মডেল স্কুল একটি উল্লেখযোগ্য অন্যতম প্রতিষ্ঠান। ভবনটি যতটা চোখ ধাঁধানো ঠিক ততটাই শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য আধুনিকতার ছোঁয়া রয়েছে প্রতিষ্ঠানটিতে, যার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আসাদুজ্জামান ও পরিচালক মোহাম্মদ সাদ্দাম হোসাইন। চট্টগ্রামের লোহাগাড়া চরম্বায় মৎস্য খামার থেকে মাছ লুটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে আবুল কাশেম নামে এক প্রতিবন্ধী। মঙ্গলবার দুপুরে উপজেলার চরম্বা যান মোহাম্মদ পাড়ায় লুট হওয়া ওই মৎস্য খামারের পাশে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পক্ষে তার ভাই আবু তাহের লিখিত বক্তব্য পাঠ করে বলেন, কাশেমের ভোগ দখল দিয়েও মৎস্য খামার থেকে তার সৎ ভাই জাফর আলম ও শামসুল আলমের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত ২০ থেকে ৩০ জন কিশোর গ্যাং নিয়ে বিভিন্ন প্রজাতির আনুমানিক ২৫ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এছাড়া তারা দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে উক্ত মৎস্য খামারটি জোরপূর্বক দখল করার পায়তারাও চালিয়ে যাচ্ছে। বরিশালের উজিরপুরে ডাক্তার শাহজাহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছেন জাতীয় দলের ক্রিকেটার তানভীর ইসলাম। উপজেলার ১৬ ইউনিয়নের ধামুরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা। এছাড়াও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। উদ্বোধনী ম্যাচে বরিশাল একাদশ ও টর্কি একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। কুড়িগ্রাম জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে মোস্তাফিজুর রহমানকে। ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হয়েছেন শফিকুল ইসলাম বাবু, ২ নম্বর যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব ও সদস্য সচিব করা হয়েছে সোহেল হোসাইন কায়কোবাদকে। এছাড়াও সদস্য হয়েছেন তাজভির উল ইসলাম। কমিটি ঘোষণা করায় ফুল দিয়ে শুভেচ্ছা জানায় নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ১ আসনে বিএনপির জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী সহ অনেকে। নানা আয়োজনে মুন্সিগঞ্জের সিরাজদি খানের খ্রিস্টান পল্লীতে চলছে বড়দিন উদযাপন। এ উপলক্ষে শুলপুর সাধু জোসেফ গির্জা বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। পুলিশ, র্যাব সহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
নজরুল ইসলাম বাবুলের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নানা আয়োজনে মুন্সিগঞ্জের সিরাজদি খানের খ্রিস্টান পল্লীতে চলছে বড়দিন উদযাপন। বড়দিনকে ঘিরে এই অঞ্চলের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আনন্দ উল্লাসে মেতেছেন। এলাকাবাসীরা জানায় বড়দিন উদযাপন উপলক্ষে তারা আনন্দ, নাচ গান, পিঠাপুলি খাওয়া, নতুন কাপড় পরা সহ নানাভাবে দিনটি উদযাপন করছেন। বড়দিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই। সবার দিন আজকে সুন্দর কাটুক। এই মনোরম সুন্দর পরিবেশটা অনেক ভালো লাগছে। আমাদের বাড়িতে পিঠা পুলি, তারপরে সুন্দর জামা কাপড় এগুলো করবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন সবাই সুস্থ থাকে। আজকে আমাদের অনেক ভালো লাগছে। আজকে আমরা বন্ধু স্বজনদের সঙ্গে মিলে আজকে নাচ গান আরো অনেক কিছুই করতে যাচ্ছি। যীশু খ্রিস্টের জন্মদিন, সারা পৃথিবীতে খ্রিস্ট বিশ্বাসীগণ যিশুর জন্মদিন পালন করছেন। তিনি হলেন শান্তির রাজ, তিনি হলেন ন্যায়বান, পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠা করতে। আজ তাই আমরা প্রার্থনা করছি সারা বিশ্বে শান্তি স্থাপিত হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই শান্তিতে বসবাস করব। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এখানে আমাদের যেন যথাযোগ্য মর্যাদায় বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করতে পারে, সেই জন্য আমাদের মুন্সিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পোশাকধারী পুলিশ, সাদা পুলিশের এবং আমাদের টহল পুলিশ সকল দিক থেকে আমরা নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। আশা করি এখানকার সিরাজদি খানের যারা সুরপুরের খ্রিস্টান ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যাদা এবং আনন্দ উৎসবে এবং সকল সাধারণ মানুষ বড়দিন পালন করতে পারবে। উপজেলার শুলপুর এলাকায় 3টি গ্রামে 400 পরিবারের প্রায় 5000 খ্রিস্টান সম্প্রদায় বসবাস করেন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চালু হলো লা রিভের নতুন গ্র্যান্ড স্টোর। উদ্বোধন উপলক্ষে 30% পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে ফ্যাশন ব্র্যান্ডটি। অনুষ্ঠানে লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, অনেকদিন ধরেই আমাদের ক্রেতারা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে বড় পরিসরে নতুন স্টোর চালুর অনুরোধ করছিলেন। তাদের অনুরোধে এই গ্র্যান্ড স্টোরটি যাত্রা শুরু করলো। অনুষ্ঠানে লা রিভের কর্মকর্তা, ডিজাইনার, শুভানুধ্যায়ী ও মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কক্সবাজারে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ওয়ালটন ও সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স। দুটি সম্মেলনে সারা দেশ থেকে ওয়ালটন ও সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সহস্রাধিক ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি, ওয়ালটনের পরিচালনা পর্ষদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন। ইনানীতে হোটেল সি পার্লের সামনে সমুদ্র তীরে আয়োজন করা হয় ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স 2024। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স। দুটি সম্মেলনই আতশবাজির মধ্য দিয়ে উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস.এম. শামসুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। গণহত্যার সাথে জড়িত কারো স্থান বিএনপিতে হবে না, ঠাকুরগাঁওয়ে বললেন মির্জা ফখরুল। সংকট থেকে উত্তরণে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান। এবং অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় দেয়া হবে জানালেন জামায়াতে ইসলামীর আমির। চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।